একটা শার্ট বানাইতে চাই, প্রথমে আমরা সিদ্ধান্ত নেই কি কাপড় দিয়ে বানাবো, এটা সুতি হবে নাকি অন্য কোনো ম্যাটেরিয়াল হবে, সিদ্ধান্ত নেই কালারটা কেমন চাই বা কোনো ছাপা চাই কিনা, এইটা নিয়ে আমরা একটা থান চিহ্নিত করি। দিস ইজ এ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিক বা স্ট্রাকচার প্ল্যান যেটা একটা নগরের উন্নয়নে তৈরি করা হয়, স্ট্রাকচার প্ল্যানটাকে এরকমভাবে স্ট্র্যাটেজিক বিষয়াদি ওখানে বিন্যাস করা থাকে। এটার পরবর্তী অধ্যায় হচ্ছে যে ঠিক আছে, আমার বডির মাপের অনুযায়ী আমি কয় গজ কাপড় কিনবো, হয়তোবা আমি 3 গজ কাপড় লাগতে পারে বা 2.5 গজ লাগতে পারে, যাই লাগুক। এই যে আমি একটা সাইজিং করলাম, কতটুকু কাপড় দিয়ে আমি নিজেকে আবৃত করতে পারবো, এইটাকে হচ্ছে এইটার প্ল্যানিং ডাইমেনশনটা হচ্ছে আরবান প্ল্যান। এটাকে বলে আরবান প্ল্যান। আরবান প্ল্যানে নগরের কোথায় কি ডেন্সিটি নিশ্চিত করা হবে, কোথায় কতজন মানুষ থাকবে, কোথায় জলাজার থাকবে, কোথায়, এটা নিশ্চিত করা হয়। এই আরবান প্ল্যানটা যখন তৈরি হয়ে ঠিক করা হলো যে আমার এতটুকু কাপড় লাগবে, এরপরে হচ্ছে আমার বডি মাপে আমি ফুল শার্ট বানাবো না হাফ শার্ট বানাবো, এটা কাটিং করা। এইটাকে বলা হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান। প্ল্যানিং জগতে এটাকে বলা হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান। ডিটেল এরিয়া প্ল্যান যখন হয়ে যায়, তারপরে প্রশ্ন আসবে যে সেলাই করো, বোতাম লাগাও ইত্যাদি। এইটাই হচ্ছে বিধিমালা। সেই জায়গাটায় স্থপতিরা কাজ করে, তার মানে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। এবং এগুলাকে বলা হচ্ছে, এই বিধিমালার মাদার ডকুমেন্ট হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যানের মাদার ডকুমেন্ট হচ্ছে আরবান প্ল্যান, আরবান প্ল্যানের মাদার ডকুমেন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। কিন্তু আপনারা অবাক হবেন, বাংলাদেশের এই যে আইনি বৈধতা একটা আইনি একটা রিকোয়ারমেন্ট আছে যে এগুলাকে প্রতি পদে পদে অংশীজন সভা করে জনগণকে জানিয়ে টেকনিক্যাল কমিউনিটির ফিডব্যাকের আলোকে এগুলাকে চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করা, এগুলো কিন্তু করা হয়নি। সরাসরি ড্যাপে আমরা চলে এসেছি আকাশ থেকে। এইখানে ড্যাপের আইনগত একটা দুর্বলতা থেকেই গেছে, যাতে করে এখন এই ড্যাপ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এত বক্তব্য, এত চাওয়া পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে, এগুলো বিভিন্ন লেভেলে লেভেলে সলভ হয়ে আসার কথা। সব কিছু বাইপাস করে একটা পরামর্শক প্রতিষ্ঠান আর রাজুকের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ড্যাপটা প্রণয়ন করা হয়েছে। বিধায় ড্যাপের মধ্যে যেই জনহিতকর যে চাহিদাগুলো ছিল আমাদের, সেগুলোকে নিশ্চিত করা যায়নি। হ্যাঁ, অনেক কিছু আছে, ভালো ভালো বিষয়ের উল্লেখ আছে, অনেক দিক নির্দেশনা আছে, কিন্তু কোনো ডিটেল এরিয়া প্ল্যান হওয়া সত্ত্বেও ডিটেল নাই। ঢাকা শহরে 66% এলাকা হচ্ছে ইনফর্মাল, তার মানে ফর্মাল প্ল্যানিং বা রাজুক কর্তৃক কোনো প্ল্যান করা না। যার যা জমির মালিকানা ছিল, কখনো খেতি জমি ছিল, কখনো জলা জমি ছিল, ওনার লোকজন মালিকানা, যেহেতু ফ্রি হোল্ড, ওনার বাড়িঘর তৈরি করে ফেলেছেন, আঁকা বাঁকা রাস্তা হয়েছে, কোনো রাস্তা হয়তো বা নিষ্কাশনের ব্যবস্থাপনা নাই, কোনো রাস্তা হয়তো বা ঠিক মতন বিদ্যুৎ যায় নাই, কোথাও হয়তো বা অ্যাম্বুলেন্সটা যেতে পারে না, এইরকম অবস্থা হয়ে গেছে। অনেকটা গ্রামীণ একটা থেকে যদি টেমপ্লেট থেকে যদি শহর নির্মাণ করে, এইটা হচ্ছে 66%। এই 66%-এর জন্য ড্যাবে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই, কোনো গাইডলাইন নাই। কি করেছেন ওনারা? এফআইআর কমিয়ে দিয়েছেন। কেন কমিয়েছেন? বলেছে এখানে এত লোক বাস করতে দেওয়া যাবে না, বিকজ এগুলো নাগরিক সুবিধাদি নাই। কিন্তু নাগরিক সুবিধাদি নিশ্চিত করে এফআইআর বরং আরো বাড়ানো যেতে পারত। কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করে এলাকাগুলোকে যদি এফআইআর শুধু কমিয়ে রাখা হয়, এইটার দোষ কি তাদের, নাকি যারা শহর পরিচালনা করেন, শহর অর্থায়ন করেন, তারা কেন নিশ্চিত করলেন না যেখানে বড় রাস্তা দরকার, এখানে গ্যাস কানেকশন দরকার, এখানে ট্রাক যাওয়ার ব্যবস্থার দরকার? এই কাজগুলো তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাজুক এই ব্যাপারগুলো দেখেন নাই কেন? পরামর্শ প্রতিষ্ঠানগুলো এগুলো কেন দেখলেন না? না দেখে যা যেভাবে আছে সেটার উপরে একটা ফার বর্তিয়ে দিয়েছেন। এখন যার হয়তো বা 6 তলা করতে পারতেন, তাকে 4 তলা করতে হচ্ছে। কেন? বিকজ আপনার এখানে তো বিদ্যুতের বা গ্যাস কানেকশন পর্যাপ্ত নাই। তো গ্যাস কানেকশন তার দায়িত্ব, শহরের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এগুলো না করে এই ধরনের একটা ড্যাপ তৈরি করা হয়েছে, যেটাতে আমরা মনে করি এলাকাবাসীরা বৈষম্য শিকার হচ্ছে। এখানে এটাও বলা দরকার, পৃথিবীর
সব দেশেই সব শহরগুলোই কম বেশি দেখবেন এইরকম গ্রামীণ পরিবেশ থেকে নগর হয়ে তারপর এটাকে মডার্ন সিটিতে কনভার্ট করা হয়েছে। যেমন সিঙ্গাপুর একটা জেলে পাড়া ছিল, হংকং একটা জেলে পাড়া ছিল, নিউ ইয়র্ক স্টার্টেড উইথ দ্য বস্তি, লন্ডনে যান, প্যারিস ভেঙে নতুন করে তৈরি করেছে। পৃথিবীর সব দেশেই কিন্তু নগরায়নের কতগুলো অধ্যায় আছে। আমাদের এই অধ্যায়টায় যে দিক নির্দেশনা পাওয়া দরকার ছিল ড্যাব থেকে, এই ব্যাপারে নাই। এই যে জায়গাগুলো কথা বললাম, ইনফর্মাল সেটেলমেন্ট বা আনপ্ল্যান্ড এরিয়াকে অপরিকল্পিত নগরী টিভি রিপোর্টিং দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। পরিকল্পিত হবে কবে এগুলা? এই পরিকল্পিত নগরী তৈরি করার জন্য গাইডলাইনটা কি, কে দিবে? এখানে এটা দিতে হবে রাষ্ট্রকে, দিতে হবে রেগুলেটরি বডি, রাজুক, পৌরসভা বা যারা আছে। আমি কিন্তু ঢাকার কথা শুধু বলছি না, এই 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 বৈষম্য সারা সব শহরগুলোতেই আছে। আপনি যদি হিসাব করে দেখেন, সারা বাংলাদেশের আরবান পপুলেশন পৌরসভার আওতায় যারা সুবিধার মধ্যে আছে অনলি 5% অফ দি ল্যান্ড, তার মধ্যে 75% হচ্ছে কৃষি জমি, তার মানে 3.75 এর মতন হচ্ছে আরবান। তার মানে ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু ক্যাপাসিটি অনেক, কিন্তু আমরা ঢাকাকে নিয়ে মত্ত হয়ে আছি। আমি তো সিঙ্গাপুর না, শহর সভ্য রাষ্ট্র, তা তো না। আমার তো ইয়েটা বড় আছে, আমার পপুলেশন বড়। আপনারা খেয়াল করে দেখেন, আমেরিকা 55টা অঙ্গরাজ্য মিলে ফেডারেল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রাকচার আছে, আলাদা গভর্নর আছে, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন আছে, 55 স্টেটস। তাদের পপুলেশন হচ্ছে বাংলাদেশের পপুলেশনের জাস্ট ডাবল। তার মানে আমি যদি অর্ধেক সাইজ হয় ইন টার্মস অফ পপুলেশন, ফরগেট ল্যান্ড এরিয়া, আমার তো তাহলে 25টা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন থাকা দরকার ছিল, 25টা না হয় 5টা তো থাকা দরকার ছিল। আমরা কিন্তু এগুলো করি নাই। আমরা প্রফেশনালদেরকে দোষ দিব, অ্যাডমিনিস্ট্রেটরদেরকে দোষ দিব, কেন আপনারা এগুলো এতদিন করেন নাই। আজকে আমরা বলছি বটে, এগুলো আমরা সবসময় বলে আসছি, কিন্তু এগুলো কেউ ভ্রুক্ষেপ করছেন না। ইনোভেশন নাই, নতুন আইডিয়া নিয়ে কেউ আসছেন না, খালি এফএআর, প্লট ইত্যাদি। আমরা মনে করি রাজুকের এই চিন্তা ভাবনা করার, এই রিসার্চ করার দায়িত্ব রাজুকের। রাজুক প্লট বাণিজ্য বন্ধ করুক, রাজুক প্লট বাণিজ্য মনোনিবেশ করে তারা রাষ্ট্রের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই ক্যাপাসিটি তারা হারিয়েছে। রাজুককে আমরা মনে করি ঢেলে সাজানো উচিত। রাজুকের পদে পদে আমি মনে করি সুশীল সমাজ এবং রাজুকে আমরা কিন্তু গতকালকে রাজুকের চেয়ারম্যান মহোদয় সহ মানে প্ল্যানার্স ইনস্টিটিউট, আইবি, ডেভেলপারদের প্রতিষ্ঠান অনেকে আমরা অংশীজন গিয়েছি। আমরা কিন্তু এই ব্যাপারটা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন এই ড্যামটাকে সংশোধন করার জন্য উনি ইয়ের কাছে তুলে ধরবেন। আমাদের যিনি দায়িত্বে উপদেষ্টা মহোদয়, যিনি এই দায়িত্বে আছেন, ওয়ার্কসের দায়িত্বে আছেন, তার কাছে এই মেসেজটা নিয়ে যাবেন উনি বলেছেন। আমরা আশা করি এটা একটা পজিটিভলি কোনো জনস্বার্থে দেখতে হবে ব্যাপারটা, এটা দেখতে হবে। এবং দ্বিতীয় ব্যাপার আমরা বলেছি, রাজুকের যে প্ল্যান অনুমোদনের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোতে স্থপতিদেরকে সম্পৃক্ত করতে হবে। বাইরের আপনাদের এমপ্লয়ি, আপনাদের আমলাতান্ত্রিক জটিলতার শিকার অনেক দিন হয়েছে আমরা, কিন্তু আমরা চাই থার্ড আই থাকতে। আমরা যদি যে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো যদি প্রকিউরমেন্ট করে, আমাদের প্রকিউরমেন্ট পলিসিতে বলা আছে আপনার প্রতিষ্ঠানের বাইরে অন্তত 2 জন লোক থাকতে হবে। তো এখানেও তো থাকা দরকার, কারণ এটা ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। এক একটা প্ল্যান জমা দিলে এটা দিনের পর দিন ঝুলতে থাকে, বিভিন্নভাবে মানে অনিয়ম দুর্নীতি করতে থাকে। এই শিকার কেন হব আমরা? কেন এই পরিবর্তন করা যাবে না? আমরা মনে করি এই জায়গাগুলোতে আমরা কথা বলে এসেছি, আমাদের একটা টিম গিয়েছিল, আমরা বলেছি যে প্রতিটা কমিটিতে আমরা, আপনারা দেখেছেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিন্তু পায়ে হাঁটা মানুষের জন্য আমরা কি করতে পেরেছি? যেখানেই যাই আমরা দেখি 7-8 ফিটের 6 ফিটের ফুটপাথ, যেখানে আমার দরকার 30 ফিট ফুটপাথ, সেটা নাই। আমার পায়ে হাঁটতে পারি না, আমার বিকলাঙ্গতা আছে, বা আমার ইউনিভার্সাল অ্যাক্সেস চাহিদা প্রয়োজন, কোথায় আমার জন্য সেই জায়গা? ফুটপাথের উচ্চতা দেখেন, ফুটপাথের ঢাল দেখেন, কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে ফুটপাথের টালি উঠে গেছে, ভেঙে গেছে, বালু কাদা জিনিসপত্র রেখে দেওয়া হচ্ছে। এটা কি শহরের একটা ইনফ্রাস্ট্রাকচার না? জনমানুষের চলাফেরার জন্য কি রাস্তার মতো এটা গুরুত্ব বহন করে না?
আমরা মনে করি এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। আপনি গাছ লাগাচ্ছেন, ফুটপাথে কেন গাছ লাগাচ্ছেন না? গাছের ছায়া তো পথচারী পেত, রাস্তার মাঝখানে গাছ কেন? রাস্তার মাঝখানে গাছ থাকলে যেটা অসুবিধা হয়, আমি রাস্তা পার হতে গেলে গাড়ি আমাকে দেখতে পারে না, আমি নামলে গাড়ি আমাকে হিট করে দিচ্ছে। ওই রাস্তার মাঝ, গাড়ির কি ছায়া দরকার আছে? ছায়া দরকার হচ্ছে মানুষের। সেই ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখছি, বারবার বলছি সিটি কর্পোরেশন অন্যদেরকে, কিন্তু হচ্ছে না। পার্ক, পার্কের অপ্রতুলতা দেখছি। পার্ক একটা মানসিক প্রশান্তির জায়গা, আমার জন্য খালি অ্যাপার্টমেন্টের বেডরুম, রাস্তা আর কাজের জায়গা যথেষ্ট নয়। আমি মানুষ, আমার একটা ক্রিচেলিনেস আছে। আমার এখানে শহরে শিশুরে বেড়ে উঠবে, বয়স্করা তারা সময় অতিবাহিত করবে, মহিলারা চলাফেরা করবে, যাদের প্রতিবন্ধী আছে তারা যেন আমার মতন করে একই লেভেলে শহরটাকে উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা থাকতে হবে শহরে। সেটা নাই কেন? আমাদের গাইডলাইন নাই। আমরা আরবান ডিজাইন গাইডলাইন নাই, আমরা বিল্ডিং নিয়ে গাইডলাইন আছে, আরবান ডিজাইন গাইডলাইন নাই। পার্কের ব্যাপারে কোনো গাইডলাইন নাই। যে ইচ্ছা পার্ক তৈরি করছেন, পার্কের ভিতরে ভবন তৈরি করে ফেলছেন ইচ্ছা মতো। গাছ কোথায়? প্রকৃতি কোথায়? আমরা কি প্রকৃতি, গাছ এগুলো ছাড়া কি বাঁচতে পারবো? বড় বড় গাছ যেগুলো কাণ্ড, প্রকাণ্ড সব কাণ্ড, গাছ কেটে ফেলেছি আমরা। আমরা চাই গাছ সুরক্ষা, প্রকৃতি আরবান ট্রি প্রোটেকশন আইন, আমরা একটা আইন চাচ্ছি, শহরের গাছ সুরক্ষার আইন, যেমনটা দিল্লিতে আছে। শহরের গাছকে সুরক্ষা করার জন্য আইন দরকার। এই জিনিসগুলো যদি আমরা জনস্বার্থে যদি আমরা না বলি স্থপতি সমাজ, আমরা আপনাদের জনগণের উদ্দেশ্যে যে ব্যবস্থা না বলি, তাহলে আপনারা জানবেন না যে কোন কোন জিনিস নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম, কোন জায়গাগুলোতে আমরা সংবেদনশীল। এই ব্যাপারগুলো আমরা মনে করি যে আপনাদেরকে তুলে ধরা দরকার। আপনি সমাজের কাছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে অনেক বৃষ্টি, সয়লাভ হয়ে যাচ্ছে পানিতে এলাকা, ডুবে যাচ্ছে চলাচলের পথ, বাড়িঘর, শুধু শহরে না, শহরের বাইরেও। এই ব্যাপারে ড্যাপে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই। উপরন্তু নদীর অববাহিকাকে দুইভাবে ক্লাসিফাই করেছে। আমাদের একটা জলাধার আইন আছে, এই আইনের ব্যত্যয় করে ড্যামের ভিতরে গাইডলাইন তৈরি করা হয়েছে। নদীর মধ্যে প্রাইমারি ফ্লো জোন, সেকেন্ডারি ফ্লো জোন, ওয়াই? পুরোটাই তো নদী, কেন আপনার ওই জায়গাগুলোকে বাড়ি তৈরি করার জন্য সুযোগ করে দিচ্ছেন? আমার দেশটা একটা নাব্য দেশ, বড় বড় নদী আমার উপর দিয়ে, ডেল্টার উপর দিয়ে গিয়ে সমুদ্র গিয়ে পড়ে। যে আপনার চিন্তা করতে হবে না যে এই পানি যাওয়ার ব্যবস্থা রেখে আমাদেরকে নগরায়ণ করতে হবে? পানিকে আটকে রেখে যুদ্ধ করে কি আমরা চলতে পারবো? সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের এখানে যারা এক্সপার্টরা আছেন অদ্যাবধি কোনো দিক নির্দেশ দিতে পারেন নাই। এগুলো আমরা মানতে পারছি না, কারণ আমরা শহর রচনা করি, মানুষ যেন স্বচ্ছন্দভাবে শহরকে উপভোগ করবেন, কিন্তু এগুলো হচ্ছে না। শহরটাকে টোটালি পেভিং করে বন্ধ করে ফেলা হচ্ছে। পার্কগুলো যদি থাকতো, পার্কগুলো পানি অ্যাবজর্ব করতে পারে, ওয়াটার রিটেনশন পার্ক হতে পারতো, বিনোদনের জায়গা তৈরি হতে পারতো। ওইখানে ইনভেস্টমেন্ট নাই কেন? ওইখানে কেন চাহিদা ইয়েগুলো করা হচ্ছে না? এইগুলো হচ্ছে আমাদের অতিবৃষ্টি, তাপদাহ, দেখেন গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জে তাপদাহ আসবে, তাপদাহের জন্য কি প্রতিকার করেছি আমরা ড্যাপে বা অন্যান্য শহরের জন্য কি ব্যবস্থাপনা করেছি? করি নাই আমরা। আমরা অত্যন্ত উদাসীন। আমরা খালি কাঁদি যে আমরা ভিকটিম ক্লাইমেট চেঞ্জে, কিন্তু এটার জন্য যে আমাদের কি করণীয় আছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। পশ্চিমা বিশ্ব আমাদেরকে অর্থায়ন করতে রাজি আছেন, কিন্তু আমাকে বলতে হবে কোন জায়গায় আমি অর্থায়ন করব, এটা আমরা বলতে পারছি না, বিধায় আমরা অর্থও পাচ্ছি না। পশ্চিমা বিশ্ব এই আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী। ক্লাইমেট চেঞ্জের জন্য সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিগুলো দায়ী। আমরা এটার ভিকটিম, কিন্তু তারপরেও এই ভিকটিম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো ওনাদের কাছে পাচ্ছি না। আমার এলাকা ডুবে যাচ্ছে। সি লেভেল রাইজ যদি হয় 10 মিটার ডিস্টেন্সে পুরো বাংলাদেশের অংশ ডুববে, ঢাকা পর্যন্ত সমুদ্রের পানি চলে আসার আশঙ্কা আছে সায়েন্টিস্টরা যা বলছে। তাহলে কি ব্যবস্থাপনা আমরা করেছি? আমরা কি এগুলো পারে উদ্যোগটা থাকবে না? ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে কি আমাদের নগরায়ণ হবে না? ভবন তৈরি করবো না আমরা? কিভাবে এইসব ড্যাপ তৈরি করা হচ্ছে কতগুলা পরামর্শক এবং কতিপয় রাজকের কর্মচারীবৃন্দের যোগসাজশে? এটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। তো আমরা মনে করি এলিটিস ল্যান্ড ইউজ, বিশেষ বিশেষ সংস্থা প্রতিষ্ঠান শহরের বড় বড় উদ্যানগুলোকে আটকে রাখবেন, নিজেরা ব্যবহার করবেন, গলফ খেলবেন। আমরা মনে করি না, এখানে সাধারণ জনগণের সুযোগ দিতে হবে। আমাদের অ্যাক্সেস চাই, এগুলো আমাদের ছেলেমেয়েরাও উপভোগ করতে চায় এই উদ্যানগুলোকে। কেন ওগুলা আটকে ফেলা হবে?
কেন ওগুলো কতগুলো কমার্শিয়ালাইজ ব্যবস্থাপনা নিয়ে চলে যাওয়া হবে? এগুলো আমাদের এখন সময় এসছে চিন্তা করা। আবাসনের কথা বলি, আবাসনের সাথে চাকরি নিশ্চিত করা দরকার। আমাদের একটা যেই লোকটা 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, সে কোনো একটা অ্যাপার্টমেন্ট ওন করতে পারবে না। সেই ব্যাপারে রাজুকের কি দিক নির্দেশনা আছে? সেই ব্যাপারে আবাসন প্রতিষ্ঠানগুলো বা কি করছেন? অন্যান্য পশ্চিমা বিশ্বে আপনি যদি কোনো এলাকায় ডেভেলপ করেন, আপনাকে অ্যাফোর্ডেবল হোম করার জন্য একটা বাধ্যবাধকতা আছে, অন্তত 5% অ্যাফোর্ডেবল হোম করতে হবে। আমাদের এখানে ওপেন ফিল্ড, বড় বড় যারা ভূমি করে প্লট করছেন, সেখানে কেন আমাদের মানে সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করছেন? আপনার ব্যবসা করেন, প্রফিটটা কম করেন, এটা রাষ্ট্রকে দেখতে হবে। রাষ্ট্র যদি টোটালি মার্কেটের কাছে পুরো ব্যাপারটা ছেড়ে দেয়, তাহলে সাধারণ জনগণের কিন্তু চাহিদাটাকে নিশ্চিত করবে না তারা। তাদেরকে রেগুলেটরি কন্ট্রোলের আন্ডারে আনতে হবে। এই রেগুলেটরি কন্ট্রোল হচ্ছে রাজুককে করতে হবে, বা সিডিএ আরডিএ যেগুলো আছে তাদেরকে এই ব্যাপারগুলো করতে হবে। তো আমরা মনে করি এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। এগুলো যদি আপনারা মানে জনসম্মুখে তুলে ধরতে পারেন, তাহলে আমার মনে হয় সবাই যারা সংশ্লিষ্ট যারা আছে, অংশীজনরা আছেন, এই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবেন। এবং আমরা সভাপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে বলতে পারি যে আমরা এই ব্যাপারটা অ্যাচিভ করার জন্য বদ্ধপরিকর। আমরা এটা বলে যাব এবং এটা করার শেষটা পর্যন্ত আমাদের এনার্জি এখানে এক্সপেন্ড করব, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ বাসের সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফর্মালি আমাদের প্রেস কনফারেন্স শেষ হলো। যদি হাউসে কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন করতে চান কেউ, আপনারা করতে পারেন। কাইন্ডলি একটু মাইকটা দিবেন পিছনে। কোনটা? উনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। আমি এমনি বুয়েটের স্থাপত্য বিভাগের প্রফেসর, সিনিয়র প্রফেসর, প্রাক্তন বিভাগ প্রধান এবং প্রাক্তন ডিন। তবে আমি এখানে এসেছি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে। কারো কোনো প্রশ্ন সাংবাদিক ভাই বোনেদের? আমরা মনে করি ঢাকা শহর তথা যে কোনো শহরকে, বাংলাদেশের শহরকে সুন্দরভাবে রূপায়ণ করা সম্ভব, ডেভেলপ করা সম্ভব। খারাপ জিনিসটাকে আমরা তুলে ধরছি, যেহেতু ওনারা কন্ট্রোল করছেন। আমরা যে বলছি এটা হচ্ছে না, তো ওনারা যে প্ল্যানটা দিয়েছেন ওটা তো আমাদের কাছ থেকে নিচ্ছেন না। আমরা বারংবার চিঠি দিয়ে বলছি এই প্ল্যানের মধ্যে কী কী সমস্যা আছে। আমার কলিগসরা মিলে আমরা 17টা পয়েন্ট দিয়েছি রাজুকের কাছে, ওনারা ভ্রুক্ষেপ করেন নাই। আমরা মিডিয়াতে কথা বলছি, আপনার পত্রিকায় দেখেন, পাবলিকেশন আছে, রেকর্ডস আছে, কিন্তু এইভাবে আমরা করিনি বটে। কিন্তু আমরা রাজুকের কাছে কিন্তু বারবার সভা করে গেলে বলে যাচ্ছি, আমাদের রেকর্ড আছে, রিসিভ রেকর্ড আছে, যে আমরা এই সমস্যাগুলো তাদেরকে বলছি। আমরা তো প্রথমে চাচ্ছি যে নিয়ম অনুযায়ী তারা করুক, জনস্বার্থের ব্যাপারটা দেখুক, কিন্তু তারা তো ভ্রুক্ষেপ করছিলেন না। আচ্ছা, একজন বলুন, উনি বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন।